পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় 2 দিনে কমপক্ষে 5 লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে। আমি জিজ্ঞেস করি, ঢাকায় কি 5 লক্ষ লোক খুন হয়েছে? 5000? আওয়ামী লীগের 500? দরদ দায় না থাকতে পারে, কিন্তু আমাদের দায় এবং দরদ আছে। আমরা দেশকেও ভালোবাসি, মানুষকেও ভালোবাসি। আওয়ামী লীগের মধ্যে যারা চিঠি করেছে, অপরাধ করেছে, অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আসবে, তাদেরকে আসতে হবে। কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না। আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে। গতকাল একটা মামলার রায় হয়েছে, আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাআল্লাহ। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা, লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। এটা কোনো গোপন বিচার ছিল না। এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। আহ্বান করেছিল, আপনারা তাদের সাথে জনগণের কোন সম্পর্ক নেই। হ্যাঁ, তারা যদি তাদের অপরাধ বুঝেন, লজ্জিত হন, তারা যদি ক্ষমাপ্রার্থী হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন, তাহলে আমরা ধরে নেব তারাও দেশটাকে ভালোবাসে। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কারো উপর কোনো অবিচার চাই না। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়া। তাদেরও কারো উপর অবিচার হোক সেটাও আমরা চাই। যা আমাদের উপর করা হয়েছে ওটাও করা হোক, তাও আমরা চাই। বরঞ্চ ন্যায় বিচার যেন সর্বক্ষেত্রে নিশ্চিত করা। প্রিয় দেশবাসী, গেল তো ওই চ্যাপ্টার, এখন কি হবে? এখন কি ওইগুলা নিয়ে পড়ে থাকবো নাকি সামনে আমাদের আগাতে হবে? আমরা দেশটাকে নিয়ে সামনে আগাতে চাই। এই দেশটাকে নিয়ে সামনে আগানোর জন্য আমাদের কতগুলো মৌলিক জায়গায় অবশ্যই দৃষ্টি দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কতগুলো মৌলিক জায়গাকে চিহ্নিত করেছে অগ্রাধিকার হিসেবে। প্রথম জায়গাটাই হচ্ছে আমাদের শিক্ষা। একটা ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে তাদের মেধা বিকাশে যথাযথ সহায়তা করা হচ্ছে না, যার কারণে অনেক মেধা ঝরে পড়ছে, আবার অনেক মেধা আংশিক বিকশিত হচ্ছে। আমরা চাই মেধার পূর্ণ বিকাশ। এই জন্য শিক্ষাকে আমরা নৈতিকতার উপর ভিত্তি করে সম্পূর্ণ আধুনিকায়ন করতে চাই। শিক্ষাকে যদি মডার্ন যুগের সাথে না মেলানো যায়, সকল টেকনোলজির দিক থেকে আমরা শুধু পিছনেই পড়ে থাকবো, আমরা সামনে আগাতে পারবো। আমাদের স্বপ্ন, আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে তারা তাদের পর্যাপ্ত চিকিৎসা পাবে এবং একটু বড় হলেই তারা সঠিক শিক্ষাটা পাবে। শিক্ষার পাঠ চুকিয়ে যেদিন তারা বের হবে, সাক্ষাতে তারা একটা কাজ নিয়ে বের হবে, বেকার হয়ে বের হবে না। এবং এক টুকরা কাগজ নিয়ে অথবা কয়েক টুকরা কাগজ নিয়ে এই দপ্তর ওই দপ্তরে ঘোরাঘুরি করে নিজের সময় নষ্ট করবে না। কাজ তার হাতে চলে আসবে, তার যোগ্যতা অনুযায়ী। যার যেমন যোগ্যতা সেই যোগ্যতার কাজ তার হাতে চলে আসবে, অফার চলে আসবে। অফার হয়তো অনেকগুলো আসবে, এর মধ্যে থেকে যেটা উত্তম সেটাই সে চয়েস করবে। এই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, শহর এবং গ্রামের গরিব সম্প্রদায়ের যারা আছেন তাদের সন্তানেরা অনেক সময় শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে। অনাদরে অবহেলায় এই মেধাগুলা শেষ হয়ে যায়। এক পর্যায়ে হতাশা দেখা দেয়, হতাশা থেকে ক্ষোভ জন্ম নেয়, ক্ষোভ থেকে অনেকে সন্ত্রাসের দিকে চলে যায়।
এর জন্য ওরা দায়ী নয়, দায়ী এই সমাজ। যেই সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠিত করে নাই, এই সমাজকে দায়ভার গ্রহণ করতে হবে। যার কারণে অনেক সময় সমাজ অস্থির হয়ে যায়। আমরা চাই না আমাদের একটা সন্তান বিপদগামী হোক। আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। উন্নত বিশ্বেও আছে, সবার জন্য সরকার শিক্ষার ব্যয়ভার বহন করে না, কিন্তু যারা স্বল্প আয়ের মানুষ তাদের পুরো ব্যয়ভার সরকার গ্রহণ করে। যাদের অভিভাবকের আর্থিক সঙ্গতি আছে তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো এভিনিউতে যেতে পারে, কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে। একটা মানুষও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে, এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে। এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয়, তখন আর ওই 100 তলা আর 1 তলার ব্যবধান থাকবে না, এই ব্যবধান কমে আসবে। আমাদের মূল সাবজেক্ট পিছিয়ে পড়া জনগণ, বঞ্চিত মানুষগুলো, নারী হোক পুরুষ হোক, তাদের নিয়ে আমাদের মূল কর্মসূচি। তাদের জীবনমান কেমনে সামনে এগিয়ে আনা যায়। যাদের তেল আছে তাদের মাথায় আমরা তেল মাখবো না ইনশাআল্লাহ, তবে তাদের তেল কেড়েও নেওয়া হবে না, তারা তাদের তেল নিয়ে শান্তিতে থাকুক। কিন্তু যে মানুষটা সামান্য খাদ্যের অভাবে, পুষ্টির অভাবে, চিকিৎসার অভাবে, শিক্ষার অভাবে দুকে দুকে একটা কঠিন জীবনের সঙ্গী হয়ে গেছে, তাকে ওখান থেকে বের করে আর আমাদের কাজ। আল্লাহ যেন সেই শক্তিটা আমাদেরকে দান করে। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন তারা ভাগ্যবান। আমরা তাদের সম্পদ কেড়ে নেব না, তাদেরও সম্পদের আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ একজন শিল্পপতির কাছে, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস পাবে না যে হ্যাঁ, এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদেরকে দেখতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের চাহিদা পূরণ করতে হবে, মাসে সাপ্তাহিক পরিমাণ আমাদেরকে দিতে হবে। ভাবটা এমন যে এটা তার বাপ দাদার জমিদারি আর উনারা এখানে ভাড়াটি আছে, এইরকম অবস্থা। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না। যদি চাঁদামুক্ত হয়ে যায় বাংলাদেশ, বাংলাদেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাবে। এখন যে দ্রব্যমূল্য তা অর্ধেকে নেমে আসে। চাঁদার জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ, উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত, হোলসেলার থেকে শুরু করে রিটেইলার, এমনকি ফুটপাতের আমার একজন সাধারণ ব্যবসায়ী ভাই, একজন হকার, সেও চাঁদাবাজদের কবল থেকে মুক্ত নয়। আমরা তাদেরকে কথা দিচ্ছি, ভাই তোমাদের ফুটপাতে ব্যবসা করতে হবে না, ব্যবসা তোমরা সম্মানের সাথে করবা এবং সেই জায়গা তোমাদেরকে করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর কোন চাঁদাবাজ গিয়ে তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস করবে না। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি কিছু বলেই ফেলেছি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে। এখন দুর্নীতি আকাশচুম্বী, সমাজের রন্ধ্রে রগে শিরায় উপশিরায় ধমনীতে ক্যাপিলারিতে সব জায়গায় এখন দুর্নীতি। এই দুর্নীতির বিষ বাষ্প থেকে এই সমাজকে বের করে আনতে হবে। আমরা জানি যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে বাধার হিমালয় পর্বত দাঁড় করে দিবে। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, হিমালয়ের মহাপর্বত ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাব ইনশাআল্লাহ। কোন বাধার হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না, আমরা থামবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আমাদের অঙ্গীকার, সমাজে ন্যায় বিচার নিবৃতে কাঁদে। বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না, বরঞ্চ অবিচারের শিকারে পরিণত হয়। সকলের জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করা। বিচারের ক্ষেত্রে কারো মুখ দেখে কোনো বিচার হবে না। আমি কথা বলছি, আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনোদিন আল্লাহর ইচ্ছায় থাকি,
আর এরকম কোন অপরাধের সাথে আমি জড়িয়ে যাই, এই বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না, আমাকেও ছাড় দেবে না। দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য একটা আর অন্যদের জন্য আরেকটা, এটা হবে না। বিচার সকলের জন্য সমান হবে ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যাবে এবং বিচারকেরা সম্মানের আসনে থাকবেন। এক সময় তাদের ভীষণ সম্মান ছিল। সাধারণ একজন ম্যাজিস্ট্রেটও তিনি সাধারণ বাজারে ঢুকতেন না, সাধারণ মানুষের সাথে মিশতেন না। কেউ কোনোভাবে তাদের কাছ থেকে কোনো আনডিউ প্রিভিলেজ, অবৈধ কোনো সুযোগ নিয়ে নিতে পারে, এই জন্য তারা বাজার টাজার করতেন না। এখন সেই ডিগনিটিটা নেই। এখন অনেকের অবস্থা খুবই কাহিল, আর বিচার করতে করতে শেষ পর্যন্ত পালাতে গিয়ে অনেকে কলা পাতায় ঘুমায়। ঘুমায় না কেন? অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছার পরে কেন তাকে অপমানিত হতে হলো? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যা কিছু বিপর্যয়, সবকিছু মানুষের হাতের কামাই। যে যা কামাই করে আল্লাহ তাআলা তাই তাকে দান করেন। সম্মানিত ভাইরা, আমরা এই জায়গায় চেষ্টা করব আল্লাহ তাআলার দেওয়া বিধানের ভিত্তিতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এ বিচার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান হবে। কারো ধর্ম থেকে বিচার প্রভাবিত হবে না।